শুভরাত্রি মাই ফ্রেন্ডস। একটু কথা বলবো। Am I audible? My friends. Am I audible? একটু কথা বলবো। Am I audible? There is a gap, small gap. My friends. There is a transit gap, a little transit gap. Okay. Friends, let me start. আমি কি নিয়ে কথা বলবো ফেসবুকে বলে দিয়েছি। আমি শুরু করছি। রিডিউস মাই হ্যান্ডসেট। আজকে বাংলাদেশের যে ডেভেলপমেন্টসগুলো হয়েছে এগুলো আপনারা দেখেছেন। আমি ওইগুলো নতুন করে আর কিছু বলবো না। আমি এই প্রেক্ষাপটে কিছু কথা বলবো। আপনারা টিভির পর্দায় অডিও ভিজুয়াল এবং নিশ্চয়ই রেডিও বা বাংলাদেশ থেকে কিছু ফোন পেয়েছেন, আপনারা জানেন। আমি ওটা আর রিপিট করছি। আমি আজকে দুটো অ্যাঙ্গেল থেকে কথাটা বলবো। একটা হচ্ছে কিভাবে ভারতবর্ষে, বিশেষ করে এই বঙ্গদেশে এক্সট্রিমিস্ট ইসলামকে পলিটিক্যালি ইউজ করা হলো, কীভাবে ব্রিটিশ ইউজ করেছে তার একটা ক্রোনোলজি এবং যার আজকের একটা ডেভেলপমেন্ট, আর মহাকালের অ্যাঙ্গেল থেকে কিছু কথা বলবো। আমার মনে হয় বেস্ট হচ্ছে আমি ইতিহাসের প্রেক্ষাপটে আগে চলে যাই। ইতিহাসের am I audible? Oh, I am audible. Please comment if not audible. তারপরে মহাকালের কথায় যাব। মহাকাল বাংলাদেশ মুক্তি সংগ্রামের ৭১ জাস্ট আগে এবং পরে যে কথাগুলো বলেছিলেন কয়েকটা ভলিউমসে ওই মহামানব আসে আর তার ইংরেজি অনুবাদ হেল টু দ্য ম্যাগনিফিসেন্ট ওয়ান, আমি 4টা পেজের আজকে ফটোকপি আপলোড করেছি। আপনাদের কাছে বইগুলো আছে, ওই পেজগুলো দেখে একটু দেখে নেবেন। আমি মহাকালের কথার প্রেক্ষাপটে একটু পরে আসব। আগে ইতিহাসের প্রেক্ষাপটে আসি, সাবকন্টিনেন্টের ইতিহাসের প্রেক্ষাপটে। হাউ ব্রিটিশ স্টার্টেড দ্য পলিটিক্যাল ইউজ of the extremist Islam for its empire interest, সেটাতে কিভাবে কিছু সিকুলার নেতা ভারতবর্ষের কিভাবে ইন্ধন জুগিয়েছিল নিজেদের স্বার্থে। আমি এই প্রেক্ষাপটে এবং আজকের ডেভেলপমেন্টে পরে আসবো। আমি আজকের ঘটনাগুলো আপনারা সবাই জেনে গেছেন, কিন্তু পেছনটা আপনাদের জানার দরকার। আগেও বলেছি, আবার আজকে একটু বলে আমি মহাকালের কথায় চলে যাব। বেশিক্ষণ কিছু বলবো না। আমি বলেছি 100 বছরের ইতিহাসটা একটু ছোট করে স্কেচগুলো, হেডলাইন্সগুলো বলে দেব। 1905 ব্রিটিশ বেঙ্গলে যখন জাতীয়তাবাদের উত্থান ঘটছে, তাকে প্রতিহত করার জন্য ব্রিটিশ ডিজাইন করেছিল পার্টিশন অফ বেঙ্গল। কারণ পার্টিশন অফ বেঙ্গল করলে জাতীয়তাবাদটা দুর্বল হবে, এটা তাদের চিন্তা ছিল। তা করতে গিয়ে বাংলার সেই আন্দোলনটা গোটা ভারতবর্ষ ছড়িয়ে ফেলল। বাংলার সেই আন্দোলনে গোটা পশ্চিম ভারতবর্ষ থেকে সমর্থন শুরু হলো। এক সময় ইংরেজ বাধ্য হলো টু আনডু দ্য পার্টিশন, কয়েক বছর পরে। তার আগে ব্রিটিশ আরেকটা ভয়ঙ্কর কাজ করেছে, সেটা হচ্ছে এই ব্রিটিশ দেখলো যে এক্সটার্নাল পার্টিশন বাই ফোর্স ফ্রম আউটসাইড পার্টিশন করার থেকে ইন্টারনাল পার্টিশন ইজ ইফেক্টিভ। আমি ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দেব, ঘরের মধ্যে ভাই দ্বন্দ্ব লাগাবো। সেই ডিজাইনে 1906 সালে ব্রিটিশ গভর্নরের টাকায় এবং ঢাকার নবাবের টাকায় মুসলিম লীগ তৈরি হয়েছিল। মুসলিম লীগ এবং
তারপরের ঘটনা আমি একদম হেডলাইন্সগুলো দিয়ে চলে যাচ্ছি। ফার্স্ট গ্রেট ওয়ার 1915 থেকে 16, 17, 18-তে শেষ হয়ে গেল এবং এই বিশ্বযুদ্ধের শেষে ব্রিটিশ পরাজিত অটোমান এম্পায়ারকে, অটোমান এম্পায়ার মানে মুসলিম এম্পায়ার, যার বিস্তৃতি ছিল তুরস্ক থেকে ইরান পর্যন্ত বিশাল বিস্তৃতি, সে অটোমান এম্পায়ার ছিল অ্যান্টি ব্রিটিশ। সেই অটোমান এম্পায়ারকে ব্রিটিশ নিজের স্বার্থে প্রায় 1 ডজন কান্ট্রিতে ভাগ করে। এই ভাগ করে অটোমান এম্পায়ারকে সে দুর্বল করে, কিন্তু সেইটা করতে গিয়ে গোটা পৃথিবীর বিশেষ করে ভারতবর্ষের মুসলিমদের বিরাগ ভাজন হয়। মুসলমানদের মধ্যে ব্রিটিশের এগেনস্টে ঘৃণা জন্মাতে শুরু করে। সেই ঘৃণাকে প্রশমিত করার জন্য, প্যান ইসলামকে অ্যাপিজ করার জন্য ব্রিটিশ একটা ডিজাইন করে। সেই ডিজাইনের সব থেকে ভালো সমর্থক ছিল ব্রিটিশের মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী 1920 সেপ্টেম্বর ক্যালকাটা কংগ্রেসে একটা রেজলিউশন পাশ করায়, যার নাম খিলাফত রেজলিউশন। এই খিলাফত রেজলিউশন আমি আগেও বলেছি আমার বিচিত্রা গ্রন্থে কীভাবে এটা পাশ করা, রিগিং করে পাশ করানো হয়েছিল। এটা হচ্ছে রিগিং। পশ্চিম ভারত থেকে শয়ে শয়ে ভোটার নিয়ে এসে এবং টাকা দিয়ে ভোটার নিয়ে এসে গুজরাট এবং মহারাষ্ট্রের মুসলিম এবং মারোয়ারি কোটিপতিদের টাকায় সেই খিলাফতিস্টরা এসেছিল, রিগিং করে এই খিলাফতি রেজলিউশনটা পাশ করেছিল। এই খিলাফতি রেজলিউশনের বিরুদ্ধে ছিলেন জিন্না নিজে, অ্যানি বেসেন্ট এবং সিআর দাস, বিপিন চন্দ্র পাল, লাজপত রায় এবং তোমার তিলকের সবাই বিরুদ্ধে ছিলেন। তবুও রিগিং করে গান্ধী এরা পাশ করিয়েছিল, কারণ পেছনে একটা অ্যাংলো ইসলাম অ্যালায়েন্স তৈরি হয়ে গেছে। এই অ্যাংলো ইসলাম অ্যালায়েন্সের প্রোডাক্ট হচ্ছে গান্ধী। অ্যাংলো ইসলাম অ্যালায়েন্সের প্রোডাক্ট হচ্ছে গান্ধী। তাকে দিয়ে রেজলিউশন পাস করানো হলো এবং এই রেজলিউশনের মধ্য দিয়ে কংগ্রেসের মধ্যে একটা সেকুলার প্ল্যাটফর্মে কমিউনাল অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল। ইসলামিক রাষ্ট্র খিলাফত তৈরির আন্দোলন শুরু হয়ে গেল এবং তারই পরের 1-2 বছরের মধ্যে কেরালাতে এবং ভারতের কয়েকটা জায়গাতে খিলাফত মুভমেন্টের নামে হাজারে হাজারে হিন্দু মা বোনেরা রেপড হয়েছিল, খুন হয়েছিল, হাজারে হাজারে ভাইয়েরা খুন হয়েছিল। গান্ধী একটা কথা বলেননি। ভারতবর্ষে খিলাফত মুভমেন্ট দিয়ে ভারতবর্ষের ডিভিশন এবং কমিউনাল রাজনীতির যে ব্রিটিশ ডিজাইন গান্ধীকে দিয়ে করানো হলো। গান্ধী ইজ এ প্রোডাক্ট অফ অ্যাংলো ইসলামিক অ্যালায়েন্স। একদম ক্লিয়ার, মাথার মধ্যে ক্লিয়ার করে রাখুন। গান্ধী নিজে তার প্যাটার্নাল, তার বায়োলজিক্যাল ফাদার ইজ মুসলিম। গান্ধীর বায়োলজিক্যাল ফাদার মুসলিম। হি ইজ এ camouflaged ম্যান। হি ইজ এ প্রোডাক্ট অফ অ্যাংলো ইসলামিক ইন্টারেস্ট অ্যালায়েন্স। ক্লিয়ার করে নিন। এবার তারও পরে আসছি আমি প্রেক্ষাপটে। 1930 এবং সিআর দাস চেষ্টা করেছিলেন একটা, তখন বেঙ্গল অল ইন্ডিয়ার বিগেস্ট প্রভিন্স, ইকোনমিক্যালি, জিওগ্রাফিক্যালি, পলিটিক্যালি সব দিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রভিন্স। তার পলিটিক্সটা ব্রিটিশ এম্পায়ারে ভেরি ইম্পর্টেন্ট ছিল। সেই প্রভিন্সে চিত্তরঞ্জন দাস চেষ্টা করেছেন একটা হিন্দু মুসলিম একটা সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করতে। গান্ধী ছিলেন অন্তরায়। 1935 ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্টের প্রেক্ষাপটে 1937-এ সারা ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়াতে, আই এম নট টকিং অফ প্রিন্সলি স্টেটস, সমস্ত প্রভিন্সে ইলেকশন হয়েছিল। সেই ইলেকশনে অনেকগুলো প্রভিন্সেই কংগ্রেস জিতেছিল, তারা মন্ত্রিসভা গঠন করেছিল। প্রভিন্সিয়াল অটোনমি আমি আগেও আলোচনা করেছি বহু আগে। এই প্রভিন্সিয়াল অটোনমি 1922-এই ভারতবর্ষ পেতে পারত। চিত্তরঞ্জন দাস হাত দেশটা আসছিল, কিন্তু মোহন দাসের একগুঁয়েমির জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য
সেই অটোনমিকে তিনি আটকে দিয়েছিলেন। সেটাই এসেছিল 1937-এ, প্রভিন্সিয়াল অটোনমি। প্রভিন্সে ভারতবাসীরা তাদের স্টেট মিনিস্ট্রি তৈরি করবে, প্রভিন্সিয়াল অটোনমি। বেঙ্গল এবং আসাম, পাঞ্জাব, কয়েকটা জায়গাতে কংগ্রেস মেজরিটি পায়নি। আমি সমস্ত স্টেট জিজ্ঞাসা বলছি না, শুধু ইস্টার্ন ইন্ডিয়াতে আসি আমি। আসামে সেই 37-এ মুসলিম লীগ গভর্নমেন্ট তৈরি হয়েছিল, একদম কিপ ইন মাইন্ড, মুসলিম লীগ গভর্নমেন্ট তৈরি হয়েছিল। কংগ্রেস কোনো চেষ্টা করেনি সেটাকে প্রতিহত করার। বেঙ্গলে যে ইলেকশন হয়েছিল, আমি বহুবার বলেছি, লিখেওছি, বহুবার বলেছি, কংগ্রেস নিয়ারলি 1/3, মুসলিম লীগ 1/3, কৃষক প্রজা পার্টি ফজলে হকের 1/3 ভোট পেয়েছিল। সেই দিন সুভাষচন্দ্র, শরৎচন্দ্র বোস এবং কৃষক প্রজা পার্টির ফজলে হক নিজের মধ্যে অ্যালায়েন্স করে মুসলিম লীগকে ক্ষমতার বাইরে রাখতে। গান্ধী, বিড়লা এবং বলুন আবুল কালাম আজাদের চক্রান্তে সেদিন সেই কৃষক প্রজা পার্টি কংগ্রেস মিনিস্ট্রি বেঙ্গলে হয়নি। সুভাষচন্দ্রের চেষ্টা সফল হয়নি, কারণ তখন বেঙ্গল কংগ্রেসেই গান্ধী 22 থেকে 2-3টে ভাগে ভাগ করে বিচ্ছিন্ন করে রেখেছিল। কারণ গান্ধীর ভয় ছিল যে ব্রিটিশ বেঙ্গলের যে কংগ্রেস ইউনিটটা বিগেস্ট ইউনিট, ইফ দ্যাট গোজ টু দ্য হ্যান্ডস অফ সুভাষ বোস, দ্যাট মে বি এ চ্যালেঞ্জ টু হিজ অথরিটি। তাকে ভাগ করে রেখেছিল, ডিভাইড করে রেখেছিল। এবং বেঙ্গলে বাধ্য হয়ে ফজলে হক শেয়ার পাওয়ার উইথ দ্য মুসলিম লীগ। সেদিনই 37-এ মুসলিম লীগ ক্ষমতা স্বাদ পেয়েছিল। তার উপরে আমি বলছি, তারও 2 বছর পরে, 3 বছর পরে শ্যামাপ্রসাদ মুখার্জি, ফজলে হক চেষ্টা করেছিল মুসলিম লীগ মুক্ত বাংলায় গভর্নমেন্ট করতে। সেদিন ব্রিটিশ গভর্নর এবং কংগ্রেস তাকে সাপোর্ট করেনি। দুর্ভাগ্য এটা। আর সেই সময় তো যখন শ্যামাপ্রসাদ মুখার্জি যখন মন্ত্রিসভায়, শ্যামা হক মন্ত্রিসভা, তখন তো সুভাষচন্দ্র বিদেশে চলে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট খবর দিচ্ছি, আজকে যে ভারতবর্ষে আসাম এখনো ভারতবর্ষে আছে, তার কৃতিত্ব সুভাষচন্দ্রের। 1938-এ যখন সুভাষচন্দ্র কংগ্রেস প্রেসিডেন্ট, তখন অখণ্ড আসামের ক্যাপিটাল ছিল বোধ হয় ওই আমাদের মেঘালয়ের যে রাজধানী এখন, কারণ এই মেঘালয় এবং 6 সিস্টার সবই ছিল পার্ট অফ আসাম। মেঘালয়ের যে এখন রাজধানী, ওটার নাম হচ্ছে দিয়ে নাম, সব মনে আসে না। এটাই ছিল ক্যাপিটাল অফ জয়েন্ট আসাম, ইউনাইটেড আসাম। এইখানে বসে হি persuaded all the independent MLAs to withdraw support to the Sadullah Muslim League government, and he was successful. That এবং মুসলিম গভর্নমেন্ট পতন ঘটেছিল। তারপর উনি কংগ্রেস গভর্নমেন্ট তৈরি করে দিয়ে এসেছিলেন সারদলৈকে দিয়ে, বরদলৈকে দিয়ে। বরদলৈ বিকেম দ্য সেকেন্ড প্রাইম মিনিস্টার অফ আসাম, তখন PM বলা হতো। মনে রাখবেন, আসাম এবং নর্থ ইস্ট ইন্ডিয়া get rid of the control of Muslim League, and you must remember this is Subhash Chandra. এবং আজকে ওখানকার লোক এটা মনে রাখে, মনে করে। আমরা বাঙালিরা সুভাষচন্দ্রের ইতিহাসটাকে খুব ক্লিয়ারলি মনে রাখিনি অনেক কিছু, এবং বাংলা চলে গেল স্টেপ বাই স্টেপ টু দ্য হ্যান্ডস অফ দি ইসলামিস্ট টেরোরিস্টস। তারপরের ইতিহাস 1946 অগাস্ট মাস তো একটা দুর্ভাগা মাস। 1946 ডিরেক্ট অ্যাকশন, এবং এতে আমি লিখেছি বাই ডিরেক্ট অ্যাকশন অফ জিন্না, বোথ মুসলিম লীগ অ্যান্ড গান্ধী, নেহেরু অ্যান্ড ব্রিটিশ, all has been benefited. আবার মনে করে রাখুন, বাই দ্য ডিরেক্ট অ্যাকশন অফ জিন্না, বোথ মুসলিম লীগ, গান্ধী, নেহেরু অ্যান্ড ব্রিটিশ, all has been benefited. কারণ এইটা দিয়ে ভারতবর্ষের পার্টিশন থিওরিটাকে বেশি করে বিক্রি করা গেল। তার আগে পার্টিশনের পক্ষে কেউ ছিল, জনগণ ছিল না, অনেকেই ছিল না। 46 অগাস্ট ট্র্যাজিক। তারপর 15 অগাস্ট এশিয়াতে জাপানের পরাজয়, এন্ড অফ সেকেন্ড গ্রেট ওয়ার ইন এশিয়া।
তার কয়েক মাস আগে ইউরোপের সেকেন্ড গ্রেট ওয়ার মে মাসে শেষ হয়ে গেছে। দ্যাট অগাস্ট, অগাস্ট মাসেই আমাদের যে মহামানব 17th-18th আগস্টে হি এন্টার ইন্টু দ্য মিস্ট্রি, এবং এই 15th আগস্টকেই পরবর্তীকালে বেছে নেওয়া হয়েছিল অ্যাজ পার্টিশন ডে। 14th and 15th বেছে নেওয়া হয়েছিল বিকজ দ্যাট ওয়াজ দ্য সারেন্ডার ডে অফ জাপান, দ্যাট ওয়াজ দ্য ভিক্টরি ডে অফ দ্য অ্যালাইড ফোর্সেস ইন এশিয়া। এটাকে মনে করিয়ে দেওয়ার জন্য, দেখো আমরা এশিয়ার উপরে আমরা জিতেছি, এবং মনে রাখবেন independent so-called 15th August for India is not a good day. It is a black day. It is a partition day. যে পার্টিশন ডেতে কয়েক কোটি মানুষ রিফিউজি হয়েছিল, কয়েক মিলিয়ন মানুষ বুচার হয়েছিল। দ্যাট ইজ নট এ গুড ডে, দ্যাট ইজ নট এ হলিডে, দ্যাট ইজ এ ব্ল্যাক ডে, ব্ল্যাক ডে, দ্যাট ইজ অগাস্ট। দেন তারপরে আবার আসছি অগাস্ট মাসের মুজিবুর রহমান, হিজ মার্ডার 71-এ বাংলাদেশ লিবারেশন ওয়ার, তারই 4 বছর পরে মুজিবুর রহমানের 15th আগস্টে মার্ডার। এখনও যে আজকের যে ঘটনাগুলো ঘটছে, দ্যাট ইজ অগাস্ট ইজ এ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আমি এবার, এটা তো একটা দিক গেল, আমি দেখে গেলাম পরপর, এবং পার্টিশনের পরে যে মানুষটার জন্য ওয়েস্ট বেঙ্গল আমরা পেলাম, আমরা মুসলিম লীগের হাত থেকে বেঙ্গলের ওয়েস্টার্ন পার্টটাকে বাঁচাতে পারলাম, তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামা মুখার্জি সেই সময় কিন্তু নিজের চেষ্টাতেই কিন্তু বেঙ্গল তৈরি করতে পারেনি। হি ওয়াজ দ্য অনলি ম্যান ফ্রম ইটস পার্টি। হিন্দু মহাসভা থেকে হি ওয়াজ দ্য অনলি ম্যান ফ্রম ইটস পার্টি। তার একার ভোটে ওয়েস্ট বেঙ্গল তৈরি হয়নি। তখন সেই ক্রাইসিসে কিন্তু সবাই, কমিউনিস্টরাও এবং কংগ্রেস সবাই সাপোর্ট করেছিল। কিন্তু যে মুহূর্তে পার্টিশন হয়ে গেল, আমরা একটা সেফ জায়গা পেয়ে গেলাম ফর দ্য হিন্দু রিফিউজিজ অ্যান্ড হিন্দুজ অফ বেঙ্গল, সেই মুহূর্তে এই কমিউনিস্টরা, এই কংগ্রেসিরা শ্যামা মুখার্জিকে কমিউনাল, খারাপ, কত দুর্নয় ভূষিত করল। এই হচ্ছে কংগ্রেসের ক্যারেক্টার, এই হচ্ছে কমিউনিস্টদের ক্যারেক্টার। আর ওপার বাংলার কমিউনিস্টরা ওখানে কমিউনিজম স্প্রেড করার সাহস হলো না, সব শ্যামাপ্রসাদের তৈরি করা বেঙ্গল এসে শেল্টার দিল। এই কংগ্রেসের সেকুলারিজম এবং তার পরবর্তীকালে সিপিএমের সেকুলারিজম অ্যান্ড টিএমসির সেকুলারিজম ওয়েস্ট বেঙ্গলে হাজারে হাজারে মাদ্রাসা এবং মুসলিম ফান্ডামেন্টালিস্ট তৈরির শেল্টার তৈরি করে দিয়েছে। আরও বলে রাখি, আমি তো আগেই বলেছি, বোথ নেহেরু অ্যান্ড গান্ধী, নেহেরু হিমসেলফ যে মুসলিম বাই ডিএনএ, বাই অরিজিন, যে camouflaged Hindus, and Gandhi's biological father is a Muslim, is a camouflaged Hindu, and CPM এর অরিজিন শুনে রাখো early 60s একটা মিটিং হয়েছিল, তখন সিপিআই থেকে যখন সিপিআই এর মধ্যে যখন সিপিআই তখন ছিল পুরোপুরি কন্ট্রোল বাই ইউএসএসআর। এবার এই কমিউনিস্ট পার্টির মধ্যে ঢোকার চেষ্টা করছে, কারণ পুরো কন্ট্রোলটা ইউএসএসআরের, ঢোকার চেষ্টা করছে চীন এবং আমেরিকা। একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে যারা ছিল, একটা হচ্ছে তখন পার্ক স্ট্রিটে পাকিস্তান ডেপুটি হাই কমিশনের একজন মেম্বার, চীনের একজন মেম্বার, চীনা আমেরিকান, আর কমিউনিস্ট পার্টির মুর্শিদাবাদের একজন নেতা। এই 4-5 জনের মিলিত বৈঠকে সিপিএম তৈরির একদম ফাউন্ডেশন তৈরি হয়। সিপিআই থেকে বেরিয়ে আসে সিপিএম। এবং দেখে রাখবেন, এই 60s পর থেকে সিপিএম নেতারা সব থেকে মুখে চিৎকার করেছে অ্যান্টি আমেরিকা, আমেরিকা মুর্দাবাদ। আর ওদের সমস্ত মেডিকেল ট্রিটমেন্টগুলো হয় আমেরিকাতে, ওদের ছেলেমেয়েরা সব পড়াশুনো করে আমেরিকাতে, ওদের ছেলেমেয়েরা আত্মীয়রা চাকরি করে আমেরিকাতে। এরা এত ভয়ঙ্কর, এরা ট্রেচারাস। এবং এই সিপিএম একদিকে অ্যান্টি হিন্দু, অ্যান্টি ভারত, প্রো চাইনিজ অ্যান্ড প্রো আমেরিকান, এতগুলো শত্রুর এজেন্টেরা, এরা বেসিক্যালি অ্যান্টি হিন্দু। এবং সিপিএমের সময় ইন মিলিয়ন্স ইনপিটিশন হয়েছে ওপার বাংলা থেকে, এবং সেটা পার্লামেন্ট ডিসকাশনই রেকর্ডসে আছে, আমি দেখিয়েছি। এটা যে ডিসকাশন রেকর্ডস ইন পার্লামেন্ট, যখন হোম মিনিস্টার সিপিআইয়ের ইন্দ্রজিৎ গুপ্ত হোম মিনিস্টার ইন পার্লামেন্ট ইন দিল্লি, কেন্দ্রীয় মন্ত্রী,
ওই সময়কার পার্লামেন্ট ডিসকাশনে পরিষ্কার রেকর্ডস এবং দিল্লির কোর্টে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যখন সিপিএমের এপিডেভিটস, দে অ্যাকসেপ্টেড millions of infiltration into India through West Bengal from Bangladesh. এবং তারপর টিএমসি তো তার মুসলিম ইসলামিক অ্যাপিসমেন্ট আরও এগিয়ে নিয়ে গেছে। এবং যে মমতা ব্যানার্জি একসময় পার্লামেন্টে এত চিৎকার করেছে এগেনস্ট দ্য ইনফিল্ট্রেশন এবং সিপিএমকে রিভিউ করেছে পার্লামেন্টে ওপেন, বিকজ তার অ্যালিগেশন ছিল সিপিএম হ্যাজ হেল্পড ইনফিল্ট্রেশন and created a vote bank out of that. সেই টিএমসি, সেই মমতা ব্যানার্জি এখন এই ইনফিল্ট্রেশন even they are taking the Rohingyas from Burma to have their vote bank, and এই ইনফিল্ট্রেশন যদি 1% টেরোরিস্ট হয় ভারতবর্ষের আত্মাকে এরা ছুরি মেরে শেষ করে দেবে। এবং আজকে বাংলায় হাজারে হাজারে মাদ্রাসা, হোয়াট দ্য মাদ্রাসা ইজ টিচিং, কি ট্র্যাজেডি। যে বেঙ্গলে যে 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 কি আজকে দুর্ভাগ্য। এবং একটা জিনিস আমি ছোট করে আমি একটু বলে রাখি, আমি আজকে মেথডিক্যালি কিছু বলছি না, আজকে আমার বলার ইচ্ছে ছিল না। ডেভেলপমেন্টটা আমি এক্সপেক্ট করছিলাম ডেভেলপমেন্টটা হবে ইস্ট বেঙ্গলে, এবং আশা করছি সিমিলার ডেভেলপমেন্ট উইল টেক প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল, ভেরি সাডেনলি হবে। মনে রাখবেন 75-এর যে টার্বুলেন্ট অবস্থা ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে, তখন পাকিস্তান শ্রীলঙ্কা সর্বত্রই টার্বুলেন্স ছিল। টার্বুলেন্স যখন হয় তখন শুধু লোকালাইজড হয় না, এটা একটা প্রেক্ষাপট থাকে। ঠিক আজকেও মনে রাখবেন আফগানিস্তান পাকিস্তান both areas are turbulent, and Pakistan on the economically already bankrupt, verge of fragmentation, and Arab dunya turmoil, already Sunni UAE and Arab, the religious capital of Islamic empire, Makkah and Medina, already had been compelled to have an alliance with the Israel, and the Egypt, the spiritual capital or capital of the Islamic empire, tara bohu age they have got a good alliance with the working alliance with the Egypt. Only few Muslim countries are hostile to Israel. Whatever, একটা রিজিনাল ওয়ারের একটা ব্যাগ চলছে এবং সেটা আরো এসকালেট করতে চলছে। বাংলাদেশে যেটা ঘটলো এটা শুধু গভর্নমেন্টের ট্রান্সফার নয়, চেঞ্জ অফ গভর্নমেন্ট নয়, একদম তালিবানি শাসনটা এলো। তালিবান, একদম তালিবান। নো পলিটিক্যাল পার্টি ইজ দেয়ার, নো সিভিলাইজড পলিটিক্যাল পার্টি হ্যাজ টেকেন দ্য হ্যান্ড, এবং টোটাল কন্ট্রোল চলে গেছে তালিবানদের হাতে, টেরোরিস্টদের হাতে। এবং লেট দ্য বেঙ্গলি মুসলিম টেক দ্য টেস্ট অফ দ্যাট। লেট, এরা তো চেয়েছে, বাঙালি মুসলিমরা চেয়েছে টু টেস্ট ইসলাম, purely Islamic state. Let them taste that Islamic Bangladesh, Islamic East Bengal or East Pakistan. Let them test. চাখতে দাও, এই কথাগুলো মহাকালের কথা। চাখতে দাও, ওরা চাখুক। আফগানিস্তানের লোক ইসলাম চাখতে চেয়েছে, they are testing it. Let them test it. পাকিস্তানের লোকেরা হিন্দু শূন্য করেছে পাকিস্তানকে, let them test it. নাও বাংলাদেশ, তারপরে মুজিবুর রহমান সম্বন্ধে একটু বলবো আমি। মুজিবুর রহমান was not a good man, বাট তার একটা গুণ ছিল, ভেরি কারেজাস। তার ভয়েসটা সুন্দর ছিল, থ্রিলিং ভয়েস। হি কুড মুভ lakhs of people. In that sense he was a leader, but he was a bad man, anti-Hindu, সুরাবর্দির ডান হাত। ক্যালকাটা কিলিংসের 1946-এর as the right hand man of সুরাবর্দি। সেই মুজিবকে দিয়ে বাঙালি হিন্দুর, বাঙালিদের খুব উতলা হওয়ার কিছু নেই। এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় তার রোলটা খুব খাঁটি ছিল না।
যেমন মোহনদাস করমচাঁদ গান্ধীর ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টের রোল খুব অনেস্ট নয়। অলওয়েজ বিহাইন্ড দ্য কার্টেল হি ইজ ইন অ্যালায়েন্স উইথ দ্য ব্রিটিশ, হি হ্যাজ স্যাবোটেজড অল দি মুভমেন্টস অফ ভারতবর্ষ। ঠিক মুজিবুর রহমান আমি আলোচনা করেছি আগে, কখনো মুক্ত বাংলাদেশ চায়নি। ক্লিয়ার? ইন্দিরা গান্ধীও মুক্ত বাংলাদেশ চায়নি। ইন্দিরা গান্ধী চেয়েছিলেন, টার্ময়েল হয়েছে। আরও শুনে রাখুন কথাগুলো। যখন 71-এ যখন ইআইএআর বাহিনী ওপার বাংলায় আর্মি দিয়ে ম্যাসাকার শুরু করেছিল, ইনিশিয়ালি it was specifically Hindu massacre. Take it from me. It was specifically initially Hindu massacre. But একবার ম্যাসাকার শুরু হয়ে গেলে তারপর আর ওই কে হিন্দু কি মুসলিম কিছু ঠিক থাকে না। And subsequently indiscriminately lakhs was murdered. এই করে প্রায় 50 লক্ষ খুন হয়েছিল। আর ইনিশিয়াল পার্টে মেনলি হিন্দু খুন হয়েছে। এই হিন্দু খুনের পেছনে মুজিবুর রহমানের ইন্ধন ছিল। মুজিবুর রহমানের তো ওখানে আন্দোলনের সময় সারেন্ডার করার কথা নয়। উনি পাকিস্তানের সঙ্গে অ্যালায়েন্সে, একটা গোপন অ্যালায়েন্সে সারেন্ডার করলেন। হি ওয়েন্ট টু সেভ কাস্টোডি ইন পাকিস্তান অ্যান্ড দি এন্ড অফ দি ওয়ার হি কেম আউট। এবং যারা মুক্তিযুদ্ধটা কন্টিনিউ করে বাংলাদেশে মুক্ত করেছিল সবাইকে উনি স্টেপ বাই স্টেপ ক্ষমতা থেকে সরিয়ে দিলেন। হি ওয়ান্টেড নট মুক্ত বাংলাদেশ। উনি চেয়েছিলেন টু বি দ্য প্রাইম মিনিস্টার অফ টোটাল পাকিস্তান। অত্যন্ত অ্যান্টি হিন্দু। হি ইজ এ বিট্রিয়ারল, ভেরি কারেজাস ম্যান, ভেরি স্পিরিটেড ম্যান, এ গুড ভয়েস। He could thrill lakhs of people in the gathering. In that way, he has got the capacity to become a leader. But inside is an anti-Hindu man. And 15th August, তার মার্ডারের আগে ভারত সরকার বহুবার তাকে ওয়ার্নিং দিয়েছিল। ওয়ার্নিং শোনেনি। দাম্ভিকতা, অ্যারোগেন্স। একদিক থেকে বলবো তার কন্যা হাসিনা, তিনি বাংলাদেশকে অনেক অ্যাসপেক্টে উন্নত করেছেন, আবার অ্যাট দি সেম টাইম অনেক ফান্ডামেন্টালিস্ট অ্যাপিজমেন্টও করেছে। তা কিছু করার নেই, অসহায়, কিন্তু অ্যারোগেন্ট না। তিনি ঠিক সময় ঠিক উপদেশটা। এর আগেই তো কয়েকবার দেয়ার ওয়াজ প্লটস টু কিল হিম, টু আউস্ট হিম। সববারে ভারত তাকে সেভ করেছে। এবারও তাকে বহুবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল। এনিওয়ে, ঠিক অপরচুন মোমেন্টে হি হ্যাজ বিন এবল টু লিভ বাংলাদেশ। এবং বাংলাদেশের মানুষ যেটা চাইছে, আমি একটা জিনিস বহুভাবে বলেছিলাম, বাংলাদেশের মুসলমানদের সব থেকে বড় ক্রাইসিস হচ্ছে তারা কি, তাদের আত্মপরিচয় কি, সেই পরিচয়টা তারা আবিষ্কার করতে পারছে না, ভুলে গেছে। তারা বাঙালি না আরবিয়ান মুসলিম। ওদের ধারণা ওদের আরব থেকে ডিএনএটা এসছে, ওরা আরব অরিজিন, ওরা আরবের কালচার চায়, ওরা আরবের মুসলমানদের মধ্যে বাঁচতে চায়, ওরা বাঙালি হয়ে থাকতে চায় না। এই বাঙালিত্ব একদিকে আইডেন্টিটি আর একদিকে আরবিয়ান মুসলিমের আইডেন্টিটি, এই সংঘাতে পড়ে গেছে। এই সংঘাতের দ্বন্দ্বে ওরা জিততে পারবে না, ওরা হারবে। ওরা আজকে হিন্দু খুন করছে, ওরা আগামীকাল সব হিন্দু শূন্য হয়ে গেলে ওরা মুসলমানদেরই খুন করবে। মুসলমানদের রক্ত খাবে, শিয়ার সুন্নির রক্ত খাবে, সুন্নি শিয়ার রক্ত খাবে। আর ওদের তো অনেকগুলো সেক্ট আছে, একে অপরকে খুন করবে ওরা। যেটা হচ্ছে আফগানিস্তানে, যেটা হচ্ছে পাকিস্তান, যেটা সিরিয়া, বাগদাদ, যেটা ইরান, ইরাক, সর্বত্র ওরা একে অপরকে নিজেদেরকে খুন করছে। মুসলমানকেই খুন করছে। যারা রক্তের নেশা পেয়ে আগে হিন্দুর রক্ত খেয়ে স্বাদ পেয়েছে, সেই স্বাদ, রক্তের স্বাদ পেলে সে বা নিজের ভাইয়ের রক্ত খাবে। এই ওদের ক্যারেক্টার, এই নেশায় পড়ে যাবে ওরা। এবার আসছি মহাকালের কথায়। কতক্ষণ বললাম? আমি এবার চলে যাচ্ছি আজকে র্যাপিডলি কয়েকটা জায়গায় চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি একদম বিদিশা, রাধা, ঋদ্ধি সুন্দর, অভিজিৎ বাবু, শিলা। হ্যাঁ, এবার আমি
মহাকালের যে 4টা পেজ দিয়েছি দেখবেন ওখানে একদম বাংলাদেশের যে টার্বুলেন্স তৈরি হবে তার কিন্তু তার ইঙ্গিতটা মহাকালের আগে থেকেই ছিল। তার টিমের প্রিপারেশন 63 আগে থেকে তৈরি হয়ে গেছে। কারণ অ্যাকচুয়ালি ইস্ট পাকিস্তান বিকেম এ কলোনি অফ দ্য ওয়েস্ট পাকিস্তান, আর সে থেকে ওখানকার লোকের অনেকে মুক্তি চাইছিল। সেই ব্যাকগ্রাউন্ডে তো বাংলাদেশ মুক্তিযুদ্ধটা শুরু হলো, এবং এই যে বাঙালির যে রাগ এগেনস্ট ওয়েস্ট পাকিস্তান, এটাকেই ক্যাপিটালাইজ করেছিল মুজিবুর রহমান। এবং সেক্ষেত্রে অনেকের সঙ্গে, অনেক পার্টি লিডারদের সঙ্গে তিনি বিট্রিও করেছেন। বাট বললাম, হি ওয়াজ এ ভেরি কারেজাস লিডার। গলার ভয়েসটা সুন্দর, চেহারা অত্যন্ত হাইট ভালো, গুড ভয়েস, ইমোশনাল ভয়েস, হি কুড থ্রিল ল্যাক্স অফ পিপল। উনি কিন্তু হিন্দু বিদ্বেষী ছিলেন, এবং ইনিশিয়ালি তার যে এই যে কম্প্রোমাইজটা হলো, যে ইনিশিয়ালি হিন্দু খুন হওয়া শুরু হলো, ওনার অ্যাপ্রুভেল ছিল, এবং এই শর্তেই উনি সারেন্ডার করেছিলেন টু দ্য পাক আর্মি এবং সেভ হয়ে চলে গেছিলেন পাকিস্তানে। এবার আসছি আমি এই মুজিবুর রহমান। এবার উনি ব্যালেন্স করেছিলেন, যে কারণ হিন্দু ভোটারদের একটা ভোট ব্যাংক আছে ওখানে, বা যেহেতু বাংলাদেশ ইজ পাকিস্তান সারাউন্ডেড বাই দ্য ইন্ডিয়া নন মুসলিম এরিয়াজ, পুরোপুরি হোস্টাইল হয়ে গেলে তো কথা দেখা যাবে না, এটা ব্যালেন্স করার চেষ্টা করেছে। ফলে মুজিবও খুন হয়ে গেছেন। তারপরে তার মেয়ে, অরিজিনাল নট এ পলিটিশিয়ান, উনি চেষ্টা করেছেন ব্যালেন্স করতে, কিন্তু পারেননি, একেই সরে যেতে হলো। এবার আমি আবার ব্যাক করছি মহাকাল দেখবে তুমি, সেখানে বলছেন যে তোমরা সন্দেহ করছো বাংলাদেশ তৈরি হবে কি না। বলছে এক বিশালের হাতের থাপ্পড়ে একদম ইউএনএতে থাপ্পড় পড়বে আর বাংলাদেশ তৈরি হবে। বাংলাদেশ তৈরি হবেই, এবং বাংলাদেশ কদিনে যুদ্ধ শেষ হবে, কত অল্প সময়ে যুদ্ধ শেষ হবে, এগুলো টোটাল ডেসক্রিপশনস দেওয়া আছে ওমাতে, আগে থেকেই অনুগামীদের বলে রেখেছে। এবং ওখান থেকে কোটি কোটি লোক, বহু মিলিয়ন্স রিফিউজি আসবে, তাদের শেল্টার তৈরি করে রেখো আগে থেকে অ্যাডভান্স। হি ওয়ার্নড হিজ ফলোয়ার্স। যুদ্ধ যখন শেষ হচ্ছে তখন অনুগামীরা জিজ্ঞাসা করছে যে আপনি তো এই সুযোগে বাংলাদেশ ইস্ট বেঙ্গলকে ইন্ডিয়ার সঙ্গে অ্যানেক্স করতে পারতেন। তখন যে কথাটা উনি বলেছিলেন, সেই কথাটা বলেই আর শেষ করব, ইস্ট উইথ ওয়েস্ট পাক এর এমন বিকট স্থিতি, নাদির শাহ হয়ে ইস্ট পাককে কুচলে দেবার কাজে নামতেই হবে, যার দরুন যদি উদ্দেশ্যের সফলতার জন্য পুরো নাদির শাহ না হতে পারে, তবেই অনলি দেন দেয়ার শ্যাল বি ফাউন্ড টু টেক হিজ প্লেস টু বিকাম পুরো নাদির শাহ। ইউ অ্যান্ড ইউর পিপল লেট East Bengal get the whole gamut of the thing. Never any one of you shout and shriek for United Bengal. For heaven's sake, them Muslims of East Bengal have been so primed as to be in no mood to be united with the Hindu West Bengal. They want to chakte independent Muslim Bengal. Let the Muslims of East Bengal have get it seemingly on their own gas first. The next stage shall crop up thereafter. যখন এরা বলছে, শিষ্যরা বলছে আপনি তো এই সুযোগে মুক্ত বাংলাদেশকে, মুক্ত ইস্ট বেঙ্গলকে ইন্ডিয়ার সঙ্গে মার্চ করতে পারতেন। উনি বললেন খবরদার আমার সামনে এই কথাগুলো আর বলবে না। ওরা মুসলিম বেঙ্গল চায়, ওরা মুসলিম ইস্ট বেঙ্গল চায়, ওরা সেভাবেই মেন্টালি তৈরি হয়েছে। ওদের ওটা চাখতে দাও, ওদের ওটা চাখতে দাও।
চাখুক, নেক্সট ফেজ উইল ক্রপ আপ, তারপরের ফেজটা ক্রপ আপ করবে। আমি এই বলে শেষ করছি। আমি ওই মহামানব আশি থেকে 2010 এডিশন 79 পেজ থেকে একটু পড়ে শোনালাম, অন্য পেজগুলো আপলোড করে দিয়েছে, আর আপনি বিরক্ত করব না। আমি পরে আমি অন্য স্পেসিফিক সাবজেক্টে যাব, বাট মনে রাখবেন রিয়েলি দ্য সিকিউরিটি অফ ইন্ডিয়া কিন্তু আন্ডার থ্রেট। দ্য সিকিউরিটি অফ ইন্ডিয়া ইজ ভেরি থ্রেট। একদম পরিষ্কার করে বলে দিন, এই যে প্যান ইসলামের যে এজেন্ডা, এই প্যান ইসলামের এজেন্ডাতে ইন্ডিয়া, দিস ভারত, দিস হিন্দু মেজরিটি ভারত ইজ দেয়ার আনফিনিশড এজেন্ডা। এটাকে ওরা ইসলামাইজ করতে চায়। আর ওদের তো ঘোষিত কথা যে ইস্টার্ন ইন্ডিয়ার ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং ওয়েস্ট বেঙ্গলকে ওরা নেবে, দে উইল টেক ইট, উইথাউট দ্যাট দেয়ার ইস্ট পাকিস্তান বাংলাদেশ কমপ্লিট হবে না। ওদের 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 স্লোগান এটা, ওপেন স্পিচ, এটা ভাসানির স্পিচ ছিল, মুজিবুর রহমানের স্পিচ ছিল। দিস আর ওপেন এজেন্ডা, প্যান ইসলামের এজেন্ডা। আস্তে আস্তে ভারতবর্ষকে ইসলামাইজ করতে চায়, এবং এই ইসলামাইজ করার জন্যে এই প্যান ইসলামের যারা এজেন্ট ভারতবর্ষে, কারা পরিষ্কার শুনে রাখো, অল দি কমিউনিস্ট সিকুলার্স, এসপির মতো পার্টি, ডিএমকে, এই পার্টিগুলো, ওদিকে ডিএমকে, এদিকে এসপি, এদিকে টিএমসি, সিপিএম, এই সবগুলো কমিউনিস্টরা, এরা হচ্ছে সবই প্যান ইসলামের সাপোর্টার। দে আর ফান্ডেড বাই প্যান ইসলাম। এবং এই সব পার্টিগুলো হচ্ছে বেসিক্যালি অ্যান্টি হিন্দু। আর এদের পেছনে আছে চায়না, পাকিস্তান, আমেরিকা, এই সমস্ত দেশগুলো। কারণ যে বিগ পাওয়ার্সগুলো ইন্ডিয়াকে শক্তিশালী দেখতে চায় না, যে বিগ পাওয়ার্সগুলো শক্তিশালী দেখতে চায় না, সেই বিগ পাওয়ার্সগুলো এই পার্টিগুলোকে পেছন থেকে ব্যাকিং করে সমস্ত অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি ভারত প্ল্যানগুলোকে এক্সিকিউট করার জন্য। আমি আবার পরিষ্কার করে বলে রাখছি, এই কমিউনিস্টরা, এই সোশ্যালিস্ট, এই এসপি, টিএমসি, সিপিএম, কংগ্রেস, এই যে সোনিয়া গান্ধীর কংগ্রেস, সব অ্যান্টি ইন্ডিয়ান। দে আর দ্য এজেন্টস অফ দ্য এনিমিজ অফ ভারতবর্ষ। বি কেয়ারফুল। আর এর মধ্যে ভারতবর্ষে তো ফিউ মিলিয়ন্স ইন পিটিশন আছেই, তার মধ্যে কয়েক লক্ষ আছে টেরোরিস্ট, সব ঢুকে বসে আছে। মাদ্রাসা রাষ্ট্রের টাকায় মাদ্রাসা চলছে, এ কিরকম সেকুলারিজম? সেখানে কি শিক্ষা দেওয়া হয়? সেখানে কোন সায়েন্সের, কোন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স শেখানো হয়? তাদের সেই মাদ্রাসার সিলেবাস দিয়ে পৃথিবীর কোন রাষ্ট্রের কি উন্নতি হবে? এই ওদের সেকুলারিজম। all the secular parties, communists, all, Congress, TMC, all are anti-nationals, anti-Bharat, anti-Hindu, anti-Sanatan. ওরা কেউ দেশের ভালো চায় না। ওরা গতকাল পর্যন্ত ওপার বাংলার এই আন্দোলন, যে আন্দোলনের মূল টার্গেট, সামনে এজেন্ডা ছিল কোটা কোটা কোটা, আসল ছিল অ্যান্টি হিন্দু, অ্যান্টি ভারত মুভমেন্টস। এবং সেই আন্দোলনের পক্ষে এই সমস্ত পার্টিগুলো কলকাতায় মিছিল করতো গতকাল। আজকে একটু চুপ করে আছে। লেট দেম সি হোয়াট ইজ তালিবান। তালিবান টেক ওভার হয়ে গেছে। আজকে তালিবান টেক ওভার হয়েছে, এবং আজকে তালিবানদের পরিষ্কার ডিক্লারেশন, বাংলাদেশে কোনো মূর্তি রাখবে না ওরা, বাংলাদেশে কোনো মূর্তি রাখবে না। ওরা ভাঙতে শুরু করেছে মুজিবুর রহমানের মূর্তি, ওরা এবার রবি ঠাকুরের মূর্তি থেকে আরম্ভ নজরুলের সমস্ত মূর্তি ভাঙবে। কারণ কোরআনে, ইসলামে কোনো মূর্তি অ্যালাউড না। ট্রু কোরআন, ট্রু ইসলামে কোনো মূর্তি অ্যালাউড নয়। কোনো গান, কোনো ড্যান্স, কোনো স্পোর্টস অ্যালাউড না। লেট বেঙ্গলি মুসলিমস অফ বেঙ্গল চাক ইজ ইসলামিক বেঙ্গল, লেট দেম চাক ইট। আর এই যে আমাদের সিকুলার বন্ধুরা, সিপিএম থেকে আরম্ভ করে টিএমসি, সি দ্য ড্যান্স অফ তালিবান জাস্ট ইন ফ্রন্ট অফ ইউর নোজ। রিয়াকশন তো শুরু হবেই।
আর এপার বাংলার আমাদের বাঙালি হিন্দুদের বলছি, এপার বাংলার ওয়েস্ট বেঙ্গল, তোমরা ঘুমো। তোমাদের পেছনে আগুন যখন লাগবে, আগুন লাগছে, আগুন লাগছে। ওপার বাংলায় অলরেডি একের পর এক সিরিজ ধরে হিন্দু খুন শুরু হয়ে গেছে, হিন্দু মন্দির ধ্বংস শুরু হয়ে গেছে, আবার বাউটস সিরিজ। রিয়াকশন তো শুরু হবেই, দেয়ার উইল বি সাম রিয়াকশন। অ্যান্ড আবার বলে রাখি, যখন 1971-এ ওপার বাংলায় যখন ইনিশিয়াল পার্টে ইয়া খানের সেনাবাহিনী ধরে ধরে হিন্দু খুন করছে, সেই খবরটা ইন্দিরা গান্ধী ভারতবর্ষের নিউজ পেপারে সেন্সার করে রেখেছিল যাতে না প্রচার হয়। ইন্দিরা গান্ধীর ভয় ছিল ওপার বাংলায় হিন্দু খুন হচ্ছে, এটা যদি প্রচার পায় ভারতবর্ষে, তাহলে আরএসএস জনসংঘের সুবিধে হয়ে যাবে। উনি সেন্সার করে সমস্ত খবরগুলো চেপে রেখেছিলেন। ওপার বাংলায় হিন্দু খুন হয়েছে, মুসলিম, ইন্দিরা গান্ধীর কি ক্ষতি? ভালোই তো। কিন্তু একসময় যখন 1 কোটি রিফিউজি এসে গেল ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে, তখন আর চাপ সহ্য করতে পারল না, তখন ইন্দিরা গান্ধীকে যুদ্ধে জড়িয়ে পড়তে হলো। কখনোই উনি মুক্ত বাংলাদেশ চাননি। উনি ঘটনার প্রেক্ষাপটে, ঘটনার আবর্তে ঢুকে পড়লেন। কিন্তু ঘটনার একটা সাইক্লোনে ঢুকে পড়লে তখন আর খড় পাতার নিজস্ব ক্যারেক্টার থাকে না টু গাইড দ্য মুভমেন্ট অফ দ্য সাইক্লোন। টেক ইট ফ্রম মি, আরও বুঝিয়ে দিচ্ছি। যখন একটা সাইক্লোন শুরু হয়, তখন সেই আবর্তে খড় পাতা, গাছের ডাল পাতা সব জড়িয়ে যায়, আবর্তে ঘুরতে থাকে। তখন আর ওই খড় পাতা কম্পোনেন্টসের নিজস্ব কোনো তেজ থাকে না টু গাইড দ্য মুভমেন্ট অফ দ্যাট সাইক্লোন। সাইক্লোন চলে নিজের পদ্ধতিতে, নিজের ব্যাকরণে। 71-এর ওই যুদ্ধের ব্যাকরণ পেছন থেকে যিনি গাইড করেছিলেন, সেটা ইন্দিরা গান্ধীর কন্ট্রোলের বাইরে চলে গেছিল। সেনাবাহিনীও তার কন্ট্রোলের বাইরে চলে গেছিল, মুজিবুর রহমানের কন্ট্রোলের বাইরে চলে গেছিল। যদিও মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী কেউই পাকিস্তান ডিভিশন এবং মুক্ত বাংলাদেশ চায়নি, সেদিন মুক্ত বাংলাদেশ তৈরি হয়েছিল। একটা লাভ হয়েছিল, দ্য পাকিস্তান ওয়াজ ফিজিক্যালি ডিভাইডেড অ্যান্ড পাকিস্তান ইকোনমি ওয়াজ উইকেন্ড। যে উইকেনিংয়ের জন্যই আজকে ইকোনমিক্যালি পাকিস্তান, দ্যাট ইজ ওয়েস্ট পাকিস্তান ইটসেলফ ইজ ইকোনমিক্যালি ব্যাংক্রাফট নেশন। আমি আজ থামছি, এবং শিলা, ওয়েস্ট বেঙ্গলে মনে রেখো, লক্ষ লক্ষ, কয়েক মিলিয়ন ইনফিল্ট্রেশন আছে, লক্ষ লক্ষ টেরোরিস্ট বসে আছে, এবং সেগুলো সব ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড নিয়ে এই লোকাল পলিটিক্যাল পার্টিগুলো, সিপিএমের সময় লক্ষ লক্ষ ফল রেশন কার্ড ছিল, এখনও আছে, আধার কার্ড, প্যান কার্ড সব নিয়ে বসে আছে। ভয়ঙ্কর পরিস্থিতি। উই আর অন দ্য টপ অফ এ ভলক্যানো। ভলক্যানো। শুভরাত্রি। শুভরাত্রি।